প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। এটা এনকাউন্টার না সরাসরি খুন। থানায় বসে যখন ও বয়ান দিচ্ছে তখন কয়েকজনের নাম বলেছিল, তার মধ্যে রাজা বলে একটি ছেলের নাম, এবং রাজা বর্তমানে আরএসএস এর সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে তাকে ধামাচাপা দেওয়ার জন্যই কি তাকে মেরে ফেলা হলো? যেদিন মারা হয়েছে তার আগের দিন মুখ্যমন্ত্রী নিজে এসপি অফিসে গিয়ে বসেছিলেন। তাহলে কি সেখানেই সেই ছকটা তৈরি হয়েছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশেই কি তাকে মেরে ফেলা হলো? একটা পুলিশ যদি তার রিভলভারটাকেই বাঁচাতে না পারে, তাহলে সাধারণ মানুষকে সে বাঁচাবে কি করে? সে যদি রাজসাক্ষী হতে চাইতো তাহলে অনেক বড় বড় কোনো মাথা ধরা পড়তো। তাই জন্য এটাকে করে দিয়ে সমস্ত এভিডেন্সকে মুছে দেওয়ার ব্যবস্থা করা হলো। রাত্রির 12টার সময় পুলিশ যাচ্ছে পুনর্নির্মাণ করতে, এবং যেখানে আলো নেই, যেখানে ক্যামেরা পার্সন নেই, পুরো আমি জানি পুনর্নির্মাণ করতে গেলে একটা ক্যামেরা পার্সনকে নিয়ে যেতে হয়, এলাকার দুজন সাক্ষীকে নিয়ে যেতে হয় পুলিশের। সে দুজন সাক্ষীও নেই, কোনো ক্যামেরা পার্সন নেই, এবং যেখানে 7-8 জন পুলিশ রয়েছে সেখানে একজন মাতাল লোক সেই পুলিশের কাছ থেকে রিভলভার ছিনতাই করলো কী করে? রিভলভারটা যখন তার পকেটে কোমরে রাখা থাকে, সেটা তার কাঁধের ওখান দিয়ে একটা লাইনের মাধ্যমে আটকানো থাকে, তারের মাধ্যম দিয়ে। তা সেই তারটা ছিঁড়ে নিয়ে সে গেল কী করে? এর আগের দিনের আমরা ভিডিওতে দেখেছি শান্তনু মণ্ডল যখন ওকে তুলে ধরে নিয়ে যাচ্ছে, তাকে হাতে করে ধরে নিয়ে যাচ্ছে, সেই ছেলেটা কিভাবে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারলো জানি না। যদিও যেখানটা থেকে পালিয়েছে বলছে সেখানটা জল কাদার জায়গা, তো সেটা যদি পায়ে শ্যুট করতো আমার মনে হয় তাকে ধরা যেত। একেবারে প্রাণে মেরে ফেলবার কোনো প্রয়োজন নেই। ও যখন রাজসাক্ষী হবার চেষ্টা করছে, থানায় বসে যখন ও বয়ান দিচ্ছে তখন কয়েকজনের নাম বলেছিল, তার মধ্যে রাজা বলে একটি ছেলের নাম, এবং রাজা যে ওই এলাকার কত বড় নোটোরিয়াস পারসন এবং সে যে বর্তমানে আরএসএসের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে সেটা কিন্তু আমরা জানি। ফলে তাকে ধামাচাপা দেওয়ার জন্যেই কি তাকে মেরে ফেলা হলো? এবং এর আগের দিন যেদিন মারা হয়েছে তার আগের দিন মুখ্যমন্ত্রী নিজে এসপি অফিসে গিয়ে বসেছিলেন। তাহলে কি সেখানেই সেই ছকটা তৈরি হয়েছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশেই কি তাকে মেরে ফেলা হলো? এটা এনকাউন্টার না সরাসরি খুন। আমি যদি যে ধরা পড়েছে, যখন তার ট্রায়াল শুরু হয়নি তাকে বলাই হয়নি যে তিনি বিচারের আওতাধীন আসেনি, সে পুলিশের আন্ডারে রয়েছে, সে কিভাবে পুনর্নির্মাণ করতে গেল, তার কোনো বিচার হলো না। তার আগেই সে তাকে অপরাধী সাব্যস্ত করে যে এনকাউন্টারটা করলো, আমি মনে করি এটা ঠিক নয়। এছাড়াও ওখানে আমরা যেদিন গেছিলাম 6ই জুলাই, সেদিন কিন্তু ওখানে আরেকটি ছেলে খুন হয়েছিল, একটা 17 বছরের ছেলে। কই তাকে নিয়ে বা তার জন্যে কজন ধরা পড়লো, পুলিশ কিন্তু সেগুলো দেখাচ্ছে না, বা কোনো বড় মিডিয়া সেগুলোকে নিয়ে কথা বলছে না। শুধুমাত্র এই বারুইপুর কাণ্ডটাকে নিয়ে মানে ঘোলা জলে মাছ ধরবার প্রত্যেকেই চেষ্টা করছে, আমি বলতে পারি। এটার থেকে সরকারও ফায়দা তুলতে চেষ্টা করছে, দেখাতে চাইছে যে হ্যাঁ আমরা এর বিরুদ্ধে গেছি, আমরা ধর্ষকদের সাজা দিয়েছি, কিন্তু এটা সাজা বলে না, এটাকে বলা হয় যে সরকারিভাবে খুন করা। আমি পুনর্নির্মাণ করতে যাচ্ছি, প্রথম হচ্ছে ক্যামেরা পার্সন নেই, অত রাতে কেন গেলাম, এবং 45 মিনিটের একটা গ্যাপ সময় দেখা যাচ্ছে। সেই 45 মিনিট ওনারা কোথায় ছিলেন, কি করেছিলেন সেইটা ওনারা বলতে পারছেন না। এলাকার কোনো সাক্ষী নেই যখন ওনারা পুনর্নির্মাণে যাচ্ছেন। তাহলে এটা কি? অবশ্যই তাই, এটা উত্তরপ্রদেশেরই মতন। আমি তো প্রথমেই বললাম, যখন রিভলভারটা ছিনিয়ে নিচ্ছে, রিভলভারটা কোমরে গোঁজা থাকার সাথে সাথে সেই রিভলভারের সঙ্গে একটি তার পুলিশ পার্সনের কাঁধ অবধি থাকে, তাহলে তার মানে কি সেই তার দড়িটার সাথে কি সেটা লাগানো ছিল না? একটা পুলিশ যদি তার রিভলভারটাকেই বাঁচাতে না পারে, তাহলে সাধারণ মানুষকে সে বাঁচাবে কি করে? তার নিজের অস্ত্রটাকেই সে যদি রক্ষা করতে না পারে, সে অন্য মানুষকে বাঁচাবে কি করে? এটা তো সারাসার দেখাই যাচ্ছে যে সরকারিভাবে খুন করে দেওয়া হলো। সাক্ষী মানে সে যদি রাজসাক্ষী হতে চাইতো তাহলে অনেক বড় বড় কোনো মাথা ধরা পড়তো। তাই জন্যে এটাকে খুন করে দিয়ে সমস্ত এভিডেন্সকে মুছে দেওয়ার ব্যবস্থা করা হলো। এটাকে বিচার বলি না, এটাকে বিচার পেয়েছে বলবো না, এটাকে বিচারের নামে প্রহসন সৃষ্টি করা হলো বলো। ওনারা করতে পারতেন, ওনাকে দিয়ে বয়ান নিতে পারতেন, কোর্টে প্রডিউস করতে পারতেন। দেখুন, এর আগে আজমল কাসব যে ধরা পড়েছিল গুন্ডা সন্ত্রাসবাদী, তাকে ইচ্ছা করলে পুলিশ কিন্তু এনকাউন্টারে মেরে দিতে পারত।
কিন্তু তাকে সাক্ষী করা হয়েছিল, তার সমগ্র বিচার হয়েছিল এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এটা সেটাই করতে পারত, সঠিক বিচার ব্যবস্থা হতো। পুলিশকে কি কোর্ট, আর সবথেকে বড় কথা মুখ্যমন্ত্রী কি বলছেন, সকালে ধরবো বিকেলে খালাস করব। উনি কি জুডিশিয়ারিতে বসে রয়েছেন? উনি কি বিচার বিভাগে রয়েছেন? উনি কি বিচারপতি? উনি বলছেন এনকাউন্টার করে দেওয়া হোক, উনি বলছেন ক্যাপিটাল পানিশমেন্ট দেবো। তো উনি কি জজ সাহেব? উনি কি বসেন বিচার করতে? তার মানে কি জুডিশিয়ারিকে অপমান করা হচ্ছে? তা এই সংবিধানে এই জুডিশিয়ারিকে অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে? এটা তো প্রথম প্রশ্ন। তথ্য লোপাটের চেষ্টা, কারণ আমি বারুইপুরে গিয়েছিলাম, আপনি যদি দেখতে চান আমি ওর মেয়েটির মায়ের সঙ্গে গিয়ে 1.5 ঘন্টা কথা বলে এসেছি। মেয়েটার মা, কাকিমা, দিদিরা সব ছিল সেখানে। যেটা জানতে পেরেছি, সিসিটিভিতে মোট 7 জনকে দেখা গেছে, এখানে 4 জনের কথা বলা হচ্ছে। আচ্ছা, এই ছেলেটা একটা রাজা বলে ছেলের নাম করছিল, বারবারই বলছিল রাজা ধরে আনতে বলেছিল, রাজা এ কাজটা করেছিল। যে ধাক্কা মেরে যে মানে মেয়েটাকে অজ্ঞান করলো, আঘাত করে গলাতে মানে পা দিয়ে দিয়েছিল, এরা তো বলছে আঘাত করেছে, ওর মায়েরা বলছে না গলায় পা দিয়ে চেপে বসেছিল, সেটা ওরা স্বীকার করেছে। তার যে স্বীকার করছিল পুরো ঘটনাটা বলছিল, আমরা একটা ভিডিও ফুটেজে দেখেছি যে তাকে তুলে নিয়ে আসা হচ্ছে একটা ওইখানকারই কে বিজেপির এক লিডারকে, শান্তনু মণ্ডল। তা সেই শান্তনু মণ্ডল একা তাকে ধরে নিয়ে আসতে পারলো, আর 12 জন পুলিশ গিয়ে তা ঘিরে ধরে তাকে যখন ক্ষমতা ওই মামলাটার মানে এই ঘটনাটার আবার পুনর্নির্মাণ করতে গেল, তখন সে তার এত শক্তি হয়ে গেল, পকেট থেকে রিভলভার নিয়ে ছুটে চলে গেল এবং একটা রাউন্ডই গুলি চালিয়েছে। তার পরিবর্তে তাকে মেরে দেওয়া হলো। এটা কিছু চুপ করিয়ে দেওয়ার ব্যাপার নয়। এবং আমি জানি না আমি মানে সঠিক কিনা, তার অনতি দূরেই 7 দিন ধরে ওখানে আরএসএস এর ক্যাম্প চলছিল, তার অনতি দূরেই আমরা জানি শোকের সময় হ্যাঁ জন্মদিন পালন করতে হবে, ওদের রাষ্ট্রনায়ক যাকে ওরা বলে, আমি মনে করি না রাষ্ট্রনায়ক, যাই হোক, তার জন্মদিন পালন হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু তাদের মধ্যে একটুও শোকের বাতাবরণ দেখা যায়। আর সব থেকে বড় কথা, শনিবার ঘটনাটা লোকচক্ষের সমক্ষে এসেছে, আপনাদের ওদের লকেট চ্যাটার্জি, মহিলা কমিশন, অগ্নিমিত্রা পল 7 তারিখে গেল কেন সকালবেলা? এবং 7 তারিখে শুভেন্দু অধিকারী গিয়ে তার বাবা মাকে এসপি অফিসে ডেকে এনে কথা বলতে হলো কেন? তাহলে কি ওখানেই ঘটনাটার একটা নির্মাণ হয়ে গেছিল যে এইভাবে একে এনকাউন্টার করতে হবে? সেই নির্দেশই কি উনি দিয়ে এসেছিলেন? কারণ উনি তো মঞ্চে দাঁড়িয়ে বলেছেন সকালে ধরবো বিকেলে খালাস করবো, জুডিশিয়ারির কোনো প্রয়োজন নেই। তা কোর্ট রেখে লাভ কি? আমার তো মনে হয় এই ব্যাপারে কোর্টে সুমোটো একটা মামলা করার দরকার ছিল, যে সাক্ষী দেখা যাচ্ছে যে দুষ্কৃতি হলেও সে সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ এইভাবে ঘটনাটা হয়েছিল, তার নাম বলছে, ফলে তাকে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করতে গিয়ে তাকে এনকাউন্টার করে দেবার মানেটা কি রয়েছে? যেখানে আর একটা ছেলে খুন হলো কিছু দূরে, একটা 17 বছরের ছেলে, ওই সেখানের একটাকেও তো ধরা হলো না, বা তাদের তো কোনো এনকাউন্টার করা হলো না। প্রকাশ্য রাস্তায় তাকে কুপিয়ে খুন করেছে 6 তারিখে, কই সেটাই তো কিছু করা না। বারুইপুরে খেলার মাঠের মধ্যে, কই সেটাতে তো হলো না। কই বর্ধমানের হেমব্রমের ঘটনাটা চাপা পড়ে গেল কেন? কোথায় নেতাজি নগরের ঘটনাটা চাপা পড়ে গেল কেন? এনআরএসে যে ঘটনা ঘটেছে সেটা চাপা পড়ে গেল কেন? 14খানা ঘটনার একটা নিয়ে বাড়াবাড়ি করা, দেখাচ্ছি আমরা কত কাজ করছি। এটাতে আমার মনে হয় এর ভেতরে একটা র্যাকেট আছে, সেই র্যাকেটটাকে ধামা চাপা দেওয়ার জন্য একে এনকাউন্টার করে দেওয়া। আমি আজকেই জানতে পারলাম যে অটোপসি করার আগে যে এক্সরেটা করা হয়েছিল বডিতে, তাতে বডির ভেতরে কোনো বুলেট পাওয়া যায়নি। এর মানে ডাক্তাররা যারা অটোপসি স্পেশালিস্ট তারা বলেন মনে করা যাচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলিটা চালানো হয়েছিল। যদি বলা হয় যে মানুষটা সার্ভিস রিভলভার নিয়ে দৌড়ে পালাচ্ছিল, আরে দৌড়তে গেলে তো 4-5 ফুট অন্তত লাফিয়ে চলে যাবে, তা 5 ফুট দূর থেকে হলেও তো পয়েন্ট ব্ল্যাঙ্ক হয় না। তার মানে কি খুন করবে বলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, পুলিশের ড্রেস পরে পুলিশের মানে পজিশনের সুবিধা নিয়ে একটা মার্ডার করা হয়েছে সরকারি উদ্যোগে। এখন একটা অদ্ভুত
শাসন চলছে আমাদের রাজ্যে, আমরা মানে এটা ভাবতেও পারিনি যে যিনি অভিযুক্ত তিনি প্রোটেকশন পান এবং তিনি সমস্ত সুবিধাগুলো পাবেন। যিনি অভিযোগকারী তিনি যদি সরকার পক্ষের বিরোধী হন তাহলে তাকে বিভিন্ন রকমের কেস, বিভিন্ন রকমের সমস্যায় তাকে ফেলে দেওয়া হবে। এই জিনিসটাই হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তারই বার্তাটা দিচ্ছেন আর কি। এর ফলে যেটা দাঁড়ায় যে গভর্নেন্সের দিকে, অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে বলছি, আমি আইনজীবী হিসাবে বলছি যে যখনই এই ঘটনা অ্যাডমিনিস্ট্রেশনের টপ লেভেল থেকে ঘটানো হয় তার মানে নিচুর তলাকে একটা মানে ইঙ্গিত দেওয়া হচ্ছে। ইঙ্গিতটা হচ্ছে তোমরা অপরাধ করো, আমি তোমাদের মাথায় আছি। এই যে জিনিসটা, এটা কিন্তু সাধারণ মানুষের সাধারণ জীবন ধারণের জন্য অত্যন্ত ক্ষতিকর। যাকে এনকাউন্টার করা হয়েছে দেখা যাচ্ছে তার অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সে নামগুলো বলে দিচ্ছে এবং কি ঠিক। ঘটেছে, অথচ তাকেই এনকাউন্টার করা হলো এবং যার নাম করছে যে আনন্দ সর্দার মূল অভিযুক্ত বলা হচ্ছে, তাকে কিন্তু শান্তনু পুলিশ ক্যাম্প থেকে নিয়ে ছাড়িয়ে এনে একে ওখানে দিয়ে এসেছিল। এই কাজ করেছে, এটা কি তাদেরকে আড়াল করার জন্য? একদমই তাই, এটাই আমি এতক্ষণ বলার চেষ্টা করছিলাম যে মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন যে আমি বাঁচাবো, আমি আছি। মানে টপ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, টপ লেভেল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ক্রিমিনালদের সাপোর্ট করছে। এই বার্তাটা উনি বারবার দিচ্ছেন। উনি আবার যাবেন বলছেন, যারা মানে কি বলবো, মানে এই ধর্ষণের বিরোধিতা করে যারা পথে নামলেন তাদের বিরোধিতা করছেন বারবার। মানে মানে যারা ধর্ষণের বিরোধিতা করলো, যারা ভিকটিম, যারা গণ আন্দোলন করলো তাদেরকে মানে জেলে ভরার চেষ্টা করছেন। তার মানে বার্তা দিচ্ছেন যে যখন এরকম ধর্ষণ হবে, খুন হবে, রাহাজানি হবে, তখন কেউ রাস্তায় নেমো না, বিরোধিতাটা করো না, কারণ করলেই আমি তোমাদের জেলে ভরে দেব। এই বার্তাটা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এটাই ঘটছে। তো ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছেন যাতে সাধারণ মানুষ ঘরের ভেতরে ঢুকে থাকে। মার্ডার। আমার নাম সৈয়দ চন্দন হোসেন। अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है? This country belongs to us, not to those who thrive on empty promises. How long will we let people be fooled? The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।